শুনতে কি চাওয়ে তোমায় আবারও স্বাগত। এই সপ্তাহের গল্প ভূত শিকারী মেজকর্তা, লেখক প্রেমেন্দ্র মিত্র। গল্প পাঠে রয়েছি আমি, সঞ্জীব। বাইরের উঠোন বাগান পেরিয়ে বাড়িটায় ঢোকাই এক দায়। বাগান মানে তো এখন ঝোপঝাড়, বুনো লতাপাতা আর আগাছার জঙ্গল, আর চারদিকের ধসে পড়া দেওয়ালের নোনা শ্যাওলা ধরা ভাঙাচোরা ইটের টুকরো ছড়ানো উঠোনটা যেন ছোটখাটো ভূমিকম্পের সাক্ষী। রীতিমতো লড়াই করে ঢুকতে হয়েছে বলা যায়। ভাগ্যে গুপ্তিটা সঙ্গে এনেছিলাম। তার উপরের লাঠির খাপটা খুলে গুপ্তিটা বার করে কাঁটা ঝোপ লতাপাতার জঙ্গল কেটে কেটে দোতলা সিঁড়ি পর্যন্ত এসে পৌঁছেছি। সিঁড়িটা দোতলায় গিয়ে উঠেছে ঠিকই, কিন্তু রেলিং ভাঙা, নোনার শ্যাওলা ধরা ধাপগুলোর যে অবস্থা, তাতে উঠতে গেলে আমার ভারী ধসে পড়বে কিনা কে জানে। সাবধানে বুঝে বুঝে পা ফেলে ওপরে উঠতে উঠতে মনটা কিন্তু খুশি হয়ে উঠছিল না। বটকেষ্টকে এবার আর বাজে খবর দেওয়ার জন্য বকাবকি করতে হবে না। তার সেবারের সেই মাথায় চন্দ্রবিন্দু মুল্লুকের মতো এবারের সুলুক সন্ধানটাও মিছে হবে না বলেই মনে হচ্ছে। ঠিকানাটার হালচাল যা দেখছি, তাতে যে আশায় আশা তা এখানে না মিটলে আর মিটবে কোথায়। সব দিক দিয়ে এমন একটা জুৎসই আস্তানা একেবারে বেদখল হয়ে পড়ে থাকবে, তা হতেই পারে না। কেউ না কেউ মৌরসি পাট্টা নিয়ে জুড়ে বসে আছেন নির্ঘাত, আর যিনি আছেন তিনি আমার মতন শ্বাস টানা, বুক ধুকফুক করা খিদে তেষ্টার গোলাম নিশ্চয়ই নন। ধসে পড়ো পড়ো নরবরে সেইটা দিয়ে ওপরে দালানটায় উঠে কিন্তু অবাক হবার সঙ্গে মেজাজটা রীতিমতো খারাপ হয়ে গেল। এ যে সাফ সাজানো গুছানো গেরস্থালি বললেই হয়। মালপত্রের চেহারাটা নিতান্তই দুঃখিনী গোছের, কিন্তু গাড়ু, গামছা, ভাঙা তোবড়ানো তোরঙ্গ, থেলো হুঁকো, কলকে, টিকের মালসা আর আগুনে পোড়া মেটে হাঁড়িকুড়ি দেখে আমারই মতো এপারের কেউ আস্তানা পেতেছে বলেই তো মনে হয়। হাগরের হদ্দ কেউ নিশ্চয়ই, নইলে ছুঁচো চামচিকেও যেখানে বাসা বাঁধতে ডরায়, তেমন জায়গায় এসে ডেরা পাতে। কিন্তু এ হতভাগা এখানে জুড়ে বসে থাকলে তো আমার সব মতলব যে ভেস্তে যাবে। লোকটা যেই হোক, তাকে তাড়াতেই হবে। তাই কেমন করে চমকে উঠে এদিক ওদিক তাকালাম। কে বললে কথাটা? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমার নিজের মনের কথাটাই নিজের কানে বেজে উঠল নাকি? না, তা নয়। যে বলেছে তাকে এবার চাক্ষুষী দেখা গেল। চিমসে খিটখিটে পাকানো চেহারার এক বুড়ো, খাটো ধুতি পরে আদুর ঘোর কৃষ্ণবর্ণ গায়ে, ধপধপে একগোছা পইতে ঝুলিয়ে থেলো হুকো হাতে নিয়ে খড়ম খটখট করতে করতে কোথা থেকে হঠাৎ আবির্ভূত হলো ঠিক বুঝতে পারলাম না। দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিষ মাখানো খ্যানখ্যানে গলার সে কি টিটকিরি! হাতের হুকোটাকেই যেন মোচড় দিয়ে নাড়তে নাড়তে বললে, আমায় তাড়াতে এসেছ কেমন? আমায় তাড়িয়ে একেশ্বর হতে চাও এখানে? জবাব দেব কি? বুড়োর কাণ্ড দেখে আমি তখন অস্থির হয়ে উঠেছি। যেন আমাকেই কান মোলা দিতে হুকোটাকে এমন মোচড় দিয়েছে যে কলকেটা কাত হয়ে তার জ্বলন্ত টিকে তামাক বুড়োর গায়ে আর কাপড়ের ওপরেই পড়ছে ঝপঝপ করে। সেদিকে চেয়ে হাঁ হাঁ করে বলে উঠলাম, আরে করছেন কি? পুড়ে মরতে চান নাকি? আমার কথায় ভ্রুক্ষেপ না করে গায়ের আর কাপড়ের আংড়ার টুকরোগুলো গায়েই ঘষে দিতে দিতে বুড়ো গা জ্বালানো গলায় জিজ্ঞাসা করলে, বলি কদিন খোলস ছেড়েছ শুনি? বেশি দিন তো হবে না। খোসাগুলো সব এখনো ভালো করে ছাড়েনি মনে হচ্ছে। বুড়ো বলছে কি, আমি তখন তার দিকে চেয়ে যেমন কাঠ
তেমনি আবার একেবারে হাঁ হয়ে গিয়েছি। বুড়ো যা বলছে তার তো একটাই মানে হয়, আর সে মানে তো তাহলে না। আগের লাইন পর্যন্ত যা লেখা হয়েছে তা আমার নিজের কথা নয়, সব সেই খেরোর খাতা থেকে তোলা। মেজকর্তার সেই খেরো খাতা। কলকাতার সবচেয়ে লম্বা পাড়ির বাসে দমদমের এয়ারপোর্ট যাওয়ার পথে যা একটা খালি বেঞ্চের ওপর পুঁটলিবাতা অবস্থায় পাওয়া গিয়েছিল। পুঁটলিটা বেওয়ারিশ দেখে আর তার ভেতরের ছেঁড়া খোড়া একটা খেরো খাতার পাতাগুলো একটু নাড়তে চাড়তে দু একটা কথা চোখে পড়ায় ভেতরে নাম ঠিকানা কিছু পেলে যথাস্থানে ফেরত দেব বলে পুঁটলিটা নিয়েছিলাম। নেহাত একটা ছেঁড়া খোড়া হলদে হয়ে আসা বেরঙা কাগজের হাতে লেখা খেরো খাতা বলেই কেউ আর আপত্তি করেনি। খেরো খাতাটা ছোটখাটো নয়, বেশ ঢাউস, প্রায় মহাভারত প্রমাণ। ছেঁড়া খোড়া পাতাগুলোয় অনেক ওলট পালট হয়ে গেছে। যতটা সম্ভব সেসব পাতা গুছিয়ে এ পর্যন্ত যতখানি ঘাটাঘাটি করেছি তাতে কারো নাম ঠিকানা কিন্তু কিছু পাইনি। পেয়েছি শুধু মেজকর্তা বলে একটি নাম। তিনি কোথাকার তা জানি না, কোন যুগের মানুষ তারও হদিশ পাওয়া ভার। কিন্তু এই মানুষটি একেবারে অদ্ভুত, অদ্ভুত তার শখ বা বাতিকের দিক দিয়ে। লোকের কত রকম শখ আর বাতিকই তো থাকে। কারো মাছ ধরার শখ, কারো বাতিক দেশ বিদেশের ডাকটিকিট জমানো, কারো আবার শিকারের নেশা। এসব শখ আর বাতিকের জন্য কি কষ্ট না করে মানুষ, আর কত না খরচ। তাঁর খেরো খাতা বৃত্তান্ত পড়ে জানা যায় মেজকর্তাও তাই করেন। তবে তার শখ বা নেশা বা বাতিক যাই বলি, সেটি একেবারে সৃষ্টি ছাড়া। জলের মাছ কি বন জঙ্গলের জানোয়ার নয়। তিনি শিকার করে বেড়ান যাদের নামেই গায়ে কাঁটা দেয় সেই ভূত প্রেত। যেখানে এইরকম অশরীরীদের ঘুণাক্ষরে একটু খবর পান, সেখানেই তিনি ছুটে যান সরেজমিনে সন্ধান করতে। এইসব ভুতুরে খবর আনবার জন্য তিনি মাইনে করা দালাল লাগিয়ে রেখেছেন সারা মুল্লুকে। দালালরা খাঁটি খবর আনলে মাইনের ওপর মোটা বকশিস পায়। ভূতের পেছনে এইসব ছোটাছুটির বিবরণ তিনি একটি মোটা খেরোর খাতায় লিখে গেছেন। কবে যে লিখে গেছেন তা সঠিকভাবে জানবার কোনো উপায় নেই, কিন্তু বর্ণনা টর্ণনা পড়ে ব্যাপারটা যে হালের নয় এটুকু অন্তত বোঝা যায়। এই খেরো খাতাটি বেওয়ারিশ একটি পুটলির মধ্যে লম্বা পাড়ির একটা বাসের বেঞ্চিতে পাওয়ার পর সামান্য একটু নেড়েচেড়ে দেখবার সময়ই হানাবাড়ি, ভুতুরে গাঁ গোছের কয়েকটা কথা পেয়েই আগ্রহ ভরে সেটা নিয়ে এসেছিলাম। কথা দিয়েছিলাম যে খেরো খাতা থেকে মালিকের কোনো হদিশ পেলে তাকে খাতাটা পাঠিয়ে দেব। সঠিক হদিশ কিছু না পেলেও শুধু মেজকর্তা নামটুকু পেয়ে খেরো খাতার প্রথম একটা বৃত্তান্ত ছাপবার ব্যবস্থা করেছিলাম। আসল মালিক তা দেখে যদি নিজের হারানো খাতা দাবি করতে আসে। দাবিদার কিন্তু কেউ আসেনি। প্রথমের পর দ্বিতীয় বৃত্তান্ত ছাপাবার সময় আগের বারের আশাটা কিন্তু ভয় হয়ে দাঁড়িয়েছে। কেউ সত্যি আসুক তার তখন চাইছি না। মনের বাসনাই পূর্ণ হয়েছে। শেষ পর্যন্ত কেউ আর আসেনি। কেউ আর আসবে না বলেই এখন আমার ধারণা। খেরো খাতার যিনি মালিক কোনো কিছু দাবি করতে আসার অবস্থায় হয়তো তিনি পার করে গেছেন। তিনিই হয়তো আর নেই। নিজের কৌতূহল মেটাবার সঙ্গে মেজকর্তার স্মৃতির মান রাখতে তার খেরো খাতা থেকে যতদূর সাধ্য তার বিচিত্র সব বিবরণ উদ্ধার করে তাই বার করবার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু উদ্ধার করা কি সোজা? একে ছেঁড়া করা খেরো খাতার পাতাগুলো সবই মজুত আছে কিনা সন্দেহ। যা আছে তাও গিয়েছে ওলট পালট হয়ে। এছাড়া মেজকর্তার লেখার ধারাটাই কেমন খামখেয়ালি। কোথাকার খেই যে কোথায় গিয়ে আবার ধরেছেন তা খুঁজে পাওয়াই দায়। যে বিবরণ দিয়ে এই কাহিনী আরম্ভ করেছি তাও মাঝপথে অমন আচমকা ছেড়েছি কি প্যাঁচ কষবার জন্য? মোটেই না। লেখাটা একটা পাতার শেষ লাইনে ওই পর্যন্তই পৌঁছে থেমেছে। পরের পাতায় তার বাকি অংশটা পড়তে গিয়েই চক্ষু স্থির। পরের পাতাটাই সেখানে নেই। গেল কোথায় সে পাতা? একেবারে হারিয়েই গেছে নাকি? নাকি মেজকর্তা তার স্বভাব মাফিক
এ পাতার খেয়েই এই মহাভারত প্রমাণ পুঁথির তারার আর কোনো পাতায় গিয়ে ছেড়ে বসে আছেন। তা যদি তিনি না করে থাকেন, তাহলে তো মাঝপথে হঠাৎ অন্তর্ধান হওয়া এই বৃত্তান্তের শেষ না জানার যন্ত্রণা সহ্য করাই শক্ত হবে। কি বললে থেলো হুঁকো হাতে সেই চিমসে বুড়ো? তার কি এমন দারুণ মানে বুঝলেন মেজকর্তা? আর কি হলো তাদের সেই মোলাকাতের ফলাফল? এসব কথা কি আর কোনোদিন জানা যাবে না? অস্থির হয়ে তাই খেরো খাতার পাতার পর পাতা তন্ন তন্ন করে খোঁজবার চেষ্টা করেছি। সে চেষ্টা একেবারে বিফল হয়নি। আশাতীতভাবে সে বৃত্তান্তের ধারাটা আরেক জায়গায় খুঁজে পেয়েছি। মাঝখানের কিছু বাদ পড়েছে কিনা বলা শক্ত, তবে আসল খেইটা তাতে একেবারে ছিঁড়ে যায়নি। মেজকর্তা লিখেছেন, সমস্ত শরীরের ভেতরটা শিরশির করে উঠল। এমন ভাগ্য যে হয়েছে তা তো বিশ্বাস করতেই পারছি না। এতদিনে যে সুযোগের স্বপ্নই শুধু দেখেছি, তা সত্যি সত্যি এবার হাতের মুঠোয়। হুঁকো হাতে চিমসে বুড়ো যা বলছে তাতে তো একটা কথাই বোঝায়। না, একটা নয়, দুটো। সোনায় সোয়াগা ছাড়া কিচ্ছু নয়। এখন শুধু একটু সামলে ঘুঁটি নাড়লেই আমি যা চাইছি সেই কিস্তি মাত। বুড়ো নিজেই শুধু ধরা দিয়ে ফেলেনি, আমাকেও তার দলের বলে ধরে নিয়েছে। বেশ একটু বুঝে সুঝে সব চাল চেলে এই ভুলটা যদি জিইয়ে রাখতে পারি, তাহলে আমার প্রেত পুরাণ সারা দুনিয়ায় একেবারে তাক লাগিয়ে দেবে। চিমসে বুড়োর টিটকিরির প্রথম জবাবটা বেশ ভালোই দিলাম। খোসা কি আপনারই সব ছেড়েছে নাকি? দালানের কোণে তার মালপত্র দেখিয়ে বললাম, ওগুলো তাহলে পুষে রেখেছেন কেন? এ জবাব শুনে সে কি খ্যানখ্যানে হাসি চিমড়ে বুড়োর। হাসতে হাসতে কলকের আগুন আবার গায়ে কাপড়ে ছিটকে পড়ল। আগের মতোই সেগুলো যেন চন্দন বাটার মতন গায়ে ঘষে নিয়ে বললে, ঠিক ধরেছ, ঠিক। ওগুলো তোমার ওই পুটলি আর গুপ্তি ভরা লাঠির মতন পুরনো অভ্যাসে জমিয়ে রাখা নয়। অভ্যাস নয় তো শখে। আমি একটু ভুতুরে ঝাঁঝি দেখালাম। আরে না না, অভ্যাসও নয়, শখও নয়। ও শুধু উৎপাত ঠেকাতে একটু ভড়কি। উৎপাত ঠেকাতে ভড়কি? এবার আমি সত্যিই হতভম্ব। কিসের উৎপাত আর কি ভড়কি? কিসের উৎপাত তা বুঝলে না? বুড়োর গলায় আবার টিটকিরির সুর। তোমায় আগে যা ভেবেছিলাম সেই হতভাগাদের উৎপাত। বিশ্বাস তো ওদের নেই। লোভ করে কি সত্যি হাঁড়ির হালের হা ঘরে হয়ে কেউ পাঁচের সেতুতে হেসে জ্বালায়? তাই তৈরি থাকতে হয় সারাক্ষণ। উৎপাত করবার হতভাগা মানে যে মানুষ তা বুঝলাম, কিন্তু ঘরকন্যার মালপত্র দিয়ে তাদের ভড়কি দেওয়াটা কি ব্যাপার? সেই কথাই জানতে চাইলাম। আমার বোকামিতে বুড়ো এবার খুশি। বললে, হ্যাঁ, একেবারে আন করে আনাড়ি তো, কিছুই এখনো জানো না। ভড়কিটা কি রকম তাহলে শোনো। হতভাগারা একবার সেদুলে তো সহজে নড়তে চায় না। তাই তাদের তাড়াবার দাওয়াইটা কড়া করবার জন্য প্রথম মুখশুদ্ধিটা বেশ মোলায়েম মিষ্টি লাগাবার এই ভড়কি। হতভাগা যে আসবে ঘরকন্যার ওই ব্যবস্থা দেখে তার মনে একটু ভরসাই হবে নিজের মতন আরেকজনকে সঙ্গী পেয়ে। নিশ্চিন্ত হয়ে তারপর যেই একটু গুছিয়ে বসবার কথা ভাবছে, তখন আচমকা গায়ের ওপর কলকের আগুন ছড়াবার মতন একটি প্যাঁচ কি তেমন জবরদস্ত দুদেকেও হলে মুন্ডুটার ছাল ছাড়ানো এই চেহারা একবার হঠাৎ দেখালেই কাম ফতে। এবারই মুখত নয়, এ তল্লাটেও আর কোনোদিন সে পা বাড়াবে না। চিমসে বুড়োর দিকে চেয়ে সমস্ত শরীরটা আপনা থেকে শিউরে উঠে বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। বুড়ো তার পেঁচ বোঝাতে তার বিকট ফরমাসি চেহারাটাই আমায় তখন দেখাচ্ছে। এক গোছা পইতে ঝোলানো চিমসে পাকানো আবলুসের কাঠির মতন আদুর দেহটির উপর কোটর বার করা দাঁত ছিঁড়কটানো একটা মরার মাথা। বুকের ভেতর থেকে যে চিৎকারটা আপনা থেকে বেরিয়ে আসছিল, কোনো রকমে সেটা চেপে মুখটা নির্বিকার রাখতেই তখন গায়ে ঘাম দিচ্ছে। তবু প্রাণপণে ধাক্কাটা সামলে ঠোঁটে একটু বাঁকা হাসি টানবার চেষ্টা করে বললাম, হ্যাঁ, এ প্যাঁচ একেবারে মোক্ষম। কিন্তু মানুষকে তাড়াবার জন্য এত গরজ কেন? মানুষকে ভয়টা কি? কি ভয়? চিমসে বুড়ো এবার চটেই উঠল আমার ওপর।
খোলস তো সবে ছেড়েছ, দুদিন বাদেই বুঝবে মানুষকে কি ভয় আর কেন। অজাত বেজাত খোলস ছাড়া সকলের সঙ্গে মানিয়ে বানিয়ে থাকতে পারো, কিন্তু মানুষের সঙ্গে কখনো নয়। সঙ্গে থাকবার একটু সুবিধা দিয়েছ কি কেন, কেমন, কোথায় সব বৃত্তান্ত খুঁচিয়ে খুঁচিয়ে বার করতেছে, জ্বালিয়ে মারবে একেবারে। কেউ আবার ভূতের ওঝাটাকে আমাদের তাড়াতে। সেই দুদিন বাদে তো নিজেরাই খোলস ছাড়বি, তা অত ছটফটানি কিসের? সাধে কি ভয় দেখিয়ে ওদের তাড়াতে হয়? একটু থেমে বুড়ো মোড়ার মুন্ডুটা পাল্টে হেসে বললে, যাক, তোমাকে যখন সাথে পেয়েছি তখন আর ভাবনার কিছু নেই। দুজনে মিলে পোড়ো ভিটের এমন সুনাম ছড়াবো যে হাগরে টাগরে তো ছাড়, গোড়া মিলিটারি পর্যন্ত এ ধার মারাবে না। তোমায় পুরনো নতুন কটা প্যাঁচ শিখিয়ে দেব ধীরে সুস্থে। এখন দুদিন একটু জিরিয়ে টিরিয়ে টান কহে নাও। কাঁচা খলস ছাড়লে প্রথমটা কেমন একটু সব এলানো এলানো মনে হয় কি না? ও হ্যাঁ, এক আস্তানায় থাকবো, সময় অসময় দেখা হবে। তা তোমায় একটা কিছু বলে ডাকতে পারলে ভালো হতো না? তোমার পুরনো অভ্যাসের ওই চিহ্ন ধরে গুপ্তি বলে তোমায় ডাকতে পারি বটে। তুমিও পারো আমায় হুকোদা বলতে, কিন্তু তার চেয়ে নাম একটা থাকাই ভালো। কি নাম ছিল খোলস ছাড়বার আগে? নাম এক মুহূর্ত একটু থতমত খেয়ে বলে দিলাম, নাম বটকেষ্ট। বটকেষ্ট? তা বেশ বেশ। নামটা দুবার আওড়ে যেন খুশি হয়ে বুড়ো বললে, তা বটকেষ্ট কি করতে ও পারে? এই মানে একটু আমতা আমতা করে বললাম, মুহুরি ছিলাম এক মুক্তারের। মুক্তারের মুহুরি? বুড়ো রীতিমতো খুশি হয়ে বললে, ভালো ভালো, খুব ভালো। দুনিয়ার ঘোর প্যাচ তাহলে আর সবই জানা আছে। আমারও বড় মন্দ নয়। ছিলেম জমি জমা বাড়িঘরের দালাল। নাম ছিল ভজহরি। তখন মফস্বলের বোকা জমিদারদের গড়ের মাঠ কতবারই বিক্রি করে দিয়েছি। বলবো তোমায় সেসব গল্প, আর তুমি আমায় ভজাদা বলেই ডেকো। গড়ের মাঠ বিক্রি করা ধুরন্ধর দালাল ভজাদার কাছ থেকে শুধু দালালির গল্প নয়, আর অনেক কিছু টেনে বার করে আমার প্রেত পুরাণ ভরে দিতে পারবো আশা ছিল। কিন্তু সে আশায় অমন করে ছাই পড়বে কে জানত। সব কিছু ভেস্তে দিল শেষ পর্যন্ত শুধু কটা হাঁচি। হ্যাঁ, স্রেফ কটা হাঁচি এত বড় একটা যুগান্তকারী কাণ্ড দিল ভণ্ডুল করে। কি মোলায়েম ভাবেই না সব কাজ এগোচ্ছিল। ভজুদার একটু অস্থির চঞ্চল স্বভাব, স্বভাবটার মূলে আছে অবশ্য ভয়। ভজুদার কেবলই ভয়, কোথা থেকে কেউ যদি এসে এ ডেরায় ঢুকে পড়ে। কেউ মানে অবশ্য মানুষ। মানুষজনের আশা ঠেকাতে ভজুদা দিন রাত খাড়া পাহারায় থাকে। ত্রিসীমানায় কাউকে ঘেঁচতে না দেবার জন্য দিন দুপুরেও এ বাড়ির বাইরে পর্যন্ত ভয় দেখিয়ে ফেরে। এ বাড়ির ধারে কাছে কেউ আসছে আঁচ পেলে আর ভজুদাকে রোখা যায় না। আর কিছু না পারলে নিদেন পক্ষে গোখরো কেউটে সেজেও পায়ের তলায় সুরসুরিয়ে ঘুরে মানুষটাকে তল্লাট ছাড়া করে আসবে। এই অস্থিরতার ফাঁকে ফাঁকে যখন যতটুকু পারি ভজুদাকে ধরে আমার খেরো খাতার পাতা ভরাবার মশলা জোগাড় করে নিই। তারই মধ্যে হঠাৎ সেদিনকার সেই হাঁচি। হাঁচি কি একবার, হাঁচির পর হাঁচি, আর থামাতে পারি না। পুরনো নোনাধরা ঝুরঝুরে পলেস্তরার চুনবালি খসা বাড়ি, দোষের মধ্যে যে কোণে থাকি তার মেঝে আর দেওয়ালগুলি একটু পরিষ্কার করবার জন্য ঝাড়াঝুড়ি করছিলাম, ব্যাস। তাতেই নাকে মুখে মানধাতার আমলে ধুলো ঢুকে এমন সুরসুরি ধরিয়েছে যে প্রাণপণ চেষ্টা করেও তা সামলাতে পারছি না। ভজুদা তখন কাছে পিঠে ছিল না। উত্তর দিকের একেবারে জঙ্গল হয়ে ওঠা বাগানে গাছের গায়ের কে বুড়ি দুটো কাঠকুটো কুড়োতে এসেছে টের পেয়ে গেছিল তাকে ভয় দেখিয়ে তাড়াতে। ভজুদা ফিরে আসার আগে কি চেষ্টাই না করলাম হাঁচিটা বন্ধ করতে, কিন্তু তার পারলাম না কিছুতেই। ভজুদা ফিরে এসে প্রথমে অবাক, তারপর রীতিমতো বিরক্ত, প্রায় খিঁচিয়ে উঠে বললে, ও আবার কি নাকামি? হাঁচি কাশির শখ এখনো মেটেনি নাকি? না ভজুদা। হাঁচির ফাঁকে কোনো রকমে জানাবার চেষ্টা করলাম, এটা অভ্যাস। অভ্যাস? ভজুদা তেমনি খাপ্পা।
বলি হাঁচতে হাঁচতেই খোলস ছেড়েছিলে, নাকি আজ অভ্যাসটা এখনো ছাড়তে পারছো না? আর তাই বা হবে কেন? ওসব বদভ্যেস টদভ্যেস তো কখনো সঙ্গে আসে না। আসে না মানে আচ্ছু আচ্ছু। যা বলতে চাইলাম পরপর কটা হাঁচিতে তা চাপা পড়ে গেল। আর ওদিকে তখন ভজুদার ফরমাসি মুখই তখন ফ্যাকাশে মেরে গিয়ে জিভ তোতলা হয়ে এসেছে। এ তো সে হাঁচি নয়। তুমি তাহলে মানুষ? শেষ কথাটা যেন উচ্চারণ নয়, একেবারে আর্তনাদ। সেই সঙ্গেই ভজুদাও একেবারে সত্যি সত্যি হাওয়া। ভজুদা, ও ভজুদা, শুনুন শুনুন। গলা চিড়ে গেল চিৎকার করতে করতে। কিন্তু কোথায় পাবো আর ভজুদাকে? ধারে কাছে ঘেঁষবার ভয়ে যে মানুষকে ভজুদা তাড়িয়ে বেড়ায়, বাঘের গড়ে ঘোগের মতন সেই মানুষই তাকে ঠকিয়ে তার আস্তানায় ডেরা পেতেছে। এ আর সে সহ্য করতে পারে? মানুষের ভয়েই ভজুদা এবার মুল্লুক ছাড়া। আমার প্রেত পুরাণ মনের মতন করে লেখা আর হলো না। মেজকর্তার খেরোর খাতার বৃত্তান্তও এইখানেই শেষ। হাতিপাতি করে ঘেঁটেও ভজুদার কথা আর কোথাও খুঁজে পাইনি। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।